খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ ২৬ তারিখ জানাবো আজকে বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ। এবার আরজিকর কাণ্ডে আরও গভীরের তদন্ত, সিবিআই এর কাছে সুশান্ত রায়কে এই চিকিৎসক। উৎসবমুখী বাংলায় আবার নজরকাড়া আন্দোলনের পথে জুনিয়র ডাক্তাররা, জিবি বৈঠকে তৈরি হলো খসড়া। যোগীজি আমাকে ভালোবাসেন, রাতে ভিডিও কল করেন, মহিলার এই দাবির জেরে উত্তাল ইউপিতে। পড়তে নেমে আর উঠল না, জাল ফেলে উদ্ধার 2 স্কুল পড়ুয়ার নিথর দেহ। কলকাতার সঙ্গে যেন নারীর টান, ট্রাম্পকে বাঁচিয়ে রাখার লড়াই, গণ অবস্থানের ডাক শহরে। কেষ্ট জামিনে অস্বস্তিতে ইডি দিল আইনি ব্যাখ্যা। ঘটে গেল ভয়ঙ্কর ক্লাউড টু আর্থ, বজ্রপাতে বিদ্যুতে ঝলসালো শরীর, জখম হল 9 জন, মৃত্যু হল 4 জনের। এবারে উঠল পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীর ফাঁসির দাবি, হিন্দুদের দেশ ছাড়ার সতর্কবার্তা। নিম্নচাপ অঞ্চলের শক্তি কমেছে, তবে বৃষ্টি চলবে। উত্তর এবং দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন আজকের ওয়েদার রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডে 2 অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে 30 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে বুধবার শিয়ালদা আদালতে হাজির করা হয়েছে। আরজিকরের ধর্ষণ ও খুনের মামলায় তাদের আদালতে হাজির করানো হয়। তথ্য প্রমাণ লোপাট এবং এফআইআর দেরিতে রুজু করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 2 অভিযুক্তের নার্কো পলিগ্রাফ পরীক্ষা করানো হবে কিনা তা নিয়ে বুধবার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কলকাতা অফিসের বিশেষজ্ঞ অন্য রাজ্যে একটি মামলা সংক্রান্ত কাজে গিয়েছেন, ফলে বুধবার তিনি আদালতে আসতে পারেননি। আদালতে সন্দীপের আইনজীবী দাবি করেন, দেরিতে এফআইআর রুজুর অভিযোগ তার মক্কেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার যুক্তি হল, 9ই আগস্ট ঘটনার কথা জানতে পেরে সকাল 9:58 টালা থানা তৎকালীন ওসিকে ফোন করে বিষয়টি জানান সন্দীপ। এরপর দুপুর 2:30 নাগাদ হাসপাতাল সুপারের মাধ্যমে লিখিত অভিযোগ জানানো হয়। সন্দীপের ক্ষেত্রে দেরিতে এফআইআর রুজুর অভিযোগ কিভাবে প্রযোজ্য হয় তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বপ্রাপ্তির ক্ষেত্রে কোনো বিষয়টি কার এখতিয়ারভুক্ত, সেই বিষয়টি নিয়ে মন্তব্য করেন সন্দীপের আইনজীবী। তিনি জানান, মেডিকেল কলেজে কিছু হলে তার দায়িত্ব সরাসরি অধ্যক্ষের উপর বর্তায়, কিন্তু হাসপাতালের ক্ষেত্রে প্রথম দায়িত্ব হাসপাতাল সুপারের। তবে যাই হোক, সিবিআই 2 অভিযুক্তকে 30 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার আবেদন জানিয়েছে। বিচারক তাদের জামিনের আর্জি খারিজ করে একই সময়ের জন্য জেল হেফাজতে রাখারই নির্দেশ দিয়েছে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটায় 5000 লাইক এবং 7000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। আরজিকর কাণ্ডের জেরে বারবার উঠে এসেছে তার নাম। স্বাস্থ্য দপ্তরের নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এর মধ্যে চর্চায় এসেছে উত্তরবঙ্গ লবি। সেই লবি কিভাবে স্বাস্থ্য ভবনের ওপর ছড়ি ঘোরাচ্ছে, এই নিয়ে মুখ খুলেছেন একের পর এক চিকিৎসক। আর সেই উত্তরবঙ্গ লবির অন্যতম নিয়ন্ত্রক হিসেবে উঠে এসেছে চিকিৎসক সুশান্ত রায়ের নাম। সেই সূত্রে এবার আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়কে তলব করল সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। অভিযোগ, আরজিকরের ঘটনার দিন যে মেডিকেল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল তাতে সুশান্ত রায় ছিলেন। সিবিআই এর ডাক পেয়ে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন সুশান্ত রায়। গোয়েন্দা সংস্থার সূত্রে খবর, আইএম এর শিলিগুড়ি শাখার বরখাস্ত সম্পাদকের বিরুদ্ধে থ্রেড কালচার সহ তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় প্রমাণ লোপাটের চেষ্টার মতন একাধিক অভিযোগ রয়েছে। যদিও এর আগে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আবার এদিকে ফের সিবিআই দপ্তরে হাজিরা দিলেন আরজিকর হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক চিকিৎসক অপূর্ব সরকার। আরজিকর হাসপাতালে নিহত মহিলা চিকিৎসকের ময়না তদন্তকারী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। প্রসঙ্গত, গত শনিবার সিবিআই দপ্তরে প্রথমবার হাজিরা দিয়ে বেরোনোর সময় ময়না তদন্ত নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন অপূর্ব বিশ্বাস। তিনি দাবি করেছিলেন, ঘটনার দিন দ্রুত ময়না তদন্তের জন্য চাপ দিয়ে রীতিমতন হুমকি দিয়েছিলেন নিহত চিকিৎসকদের বাড়ির লোক হিসেবে পরিচয় দেওয়া কয়েকজন। এমনকি ময়না তদন্ত না হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এক প্রাক্তন কাউন্সিলরের কথা উল্লেখ করেছিলেন ময়না তদন্তকারী ওই চিকিৎসক। আশ্বিনের শারদপ্রাতে আন্দোলনের রং মশাল জ্বালিয়ে রাখতে চান জুনিয়র ডাক্তাররা। সেই মতো পরিকল্পনা তৈরি করে ফেলেছেন তারা। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের জেবি অর্থাৎ জেনারেল বডির সভা ছিল। সূত্রের খবর, সেখানে 2 থেকে 3 দফা কর্মসূচির খসড়া প্রস্তুত করে ফেলেছেন তারা, যার প্রথমটি হতে চলেছে শুক্রবার 27শে সেপ্টেম্বর। অক্টোবরের গোড়ায় দেবীপক্ষের শুরুতেই তাদের আন্দোলনকে আরও বড় রূপ দিতে চান জুনিয়র ডাক্তাররা, যার মূল দাবি নির্যাতিতার বিচার। স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত আরও কিছু দাবির সামনে নিয়ে আসতে চাইছেন তারা, যার মধ্যে অন্যতম বাংলার স্বাস্থ্যক্ষেত্র থেকে থ্রেট কালচার বা হুমকির সংস্কৃতি সমূলে উৎখাত করা। শুক্রবার দক্ষিণ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে একটি নাগরিক কনভেনশন করতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। অক্টোবরের গোড়ায় কিভাবে কেমনভাবে আন্দোলন হবে তা এখনই প্রকাশ্যে না আনলেও জুনিয়র ডাক্তারদের অনেকে একান্ত আলোচনায় বলছেন তারা সেই আন্দোলনের অভিঘাত সারা বাংলায় পৌঁছে দিতে চান। আরও একটি বিষয়কে সচেতনভাবে আঘাত করতে চাইছেন জুনিয়র ডাক্তাররা, তা হল মুখ। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সামনের সারিতে যারা ছিলেন বা সাংবাদিক সম্মেলনে যারা কথা বলেছেন, অনেকে তাদেরকে আন্দোলনের মুখ হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু কিঞ্জল নন্দ থেকে দেবাশিস হালদার বা রোমেরিকা কুমারেরা বলছেন তারা কেউই ব্যক্তিগতভাবে বা কয়েকজন আন্দোলনের মুখ নন। এই আন্দোলনের মুখ হল সকল মানুষ। জুনিয়র ডাক্তারদের আন্দোলন যেভাবে সামাজিক রূপ পেয়েছে সেটি তারা ধরে রাখতে চান। লখনৌয়ের মুখ্যমন্ত্রী আবাসনের সামনে হাজির হয়েছিলেন হেমা সাক্সেনা নামের এক মহিলা, এবং তিনি এমন একটি চাঞ্চল্যকর দাবি করেছেন যা পুরো উত্তরপ্রদেশে আলোড়ন সৃষ্টি করেছে। কানপুরের বাসিন্দা হেমা দাবি করেছেন যে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী তার প্রতি প্রেমে পড়েছেন। হেমার ভাষ্যমতে তারা 1 বছর ধরে একে অপরের সাথে সম্পর্ক বজায় রেখেছেন এবং মুখ্যমন্ত্রী তাকে রাতে ভিডিও কল করেন। হেমা সাক্সেনা আরও দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান। তিনি আর্জি জানান যে যোগীজি যেন একবার বেরিয়ে এসে তার সাথে দেখা করে। এই ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে এবং রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে হেমার মা জানিয়েছেন যে তার মেয়ে মানসিকভাবে অসুস্থ। তিনি বলেন, আমার মেয়ে ঠিক নেই, তাই সে এমন অদ্ভুত সব দাবি করছে। তিনি আরও জানান যে হেমার চিকিৎসা চলছে এবং তার মানসিক স্বাস্থ্য নিয়ে তারা চিন্তিত। হেমার এই দাবির পর স্থানীয় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অনেকেই বিষয়টিকে হাস্যকর হিসেবে উল্লেখিত করছেন। এদিকে রাজনৈতিক মহলে এই ঘটনার গুরুত্বের প্রতি মনোযোগ দিচ্ছে এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে। জলে ডুবে মৃত্যু 2 স্কুল ছাত্রের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আরামবাগের মইগ্রাম এলাকায়। 2 ছাত্রের মৃত্যুতে পুরো এলাকা শোকাচ্ছন্ন। জানা গেছে, বুধবার আরামবাগের মইগ্রাম এলাকায় 4 ছাত্র স্থানীয় এলাকার একটি বড় জলাশয়ে স্নান করতে যায়। এর মধ্যে 2 জন জল থেকে উঠতে পারলেও বাকি 2 জন জলে তলিয়ে যায়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ যায়। পুলিশ জানিয়েছে মৃত ছাত্ররা হল শান্তনু মাল এবং রাজীব মাল। এদের মধ্যে একজন 9ম শ্রেণীর এবং অপরজন দ্বাদশ শ্রেণীর ছাত্র। বিষয়টি নজরে আসতেই আরামবাগ থানায় খবর দিলে পুলিশ ওই জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। জলাশয়টি গভীর ও বিশালাকার হওয়ায় জাল ফেলে তাদের দেহ উদ্ধার করা হয়। উল্লেখ্য, কিছুদিন আগে টানা বৃষ্টির জেরে বাঁকুড়া থেকে দ্বারকেশ্বর নদের জল এসে ভাসছে আরামবাগ। জারি করা হয়েছে সতর্কতা। আরামবাগ পুরসভার তরফে দ্বারকেশ্বরের পার ঘেঁষে মাইকিং চলছে। অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে আসছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। টানা বৃষ্টিতে এবং বিভিন্ন নিকাশি খাল উপচে আরামবাগ মহকুমার 6টি ব্লকের মাঠঘাট জলমগ্ন হয়ে পড়েছে। অসাবধানে জলে পড়ে ভেসে যাচ্ছে অনেকেই। দ্বারকেশ্বর নদীর 40,000 কিউসেক জল আসতে থাকায় আরামবাগ এলাকায় বেশ কিছু বাড়ি জলমগ্ন। প্রায় 3 ফুট উচ্চতায় জল বইছে। জলের স্রোতে বিভিন্ন আনাজের গাছ এবং ফসল ভেসে গিয়েছে। মাথায় হাত পড়েছে চাষিদের। শহরের সঙ্গে যেন নারীর টান কলকাতার বুকের ওপর দিয়ে নিজের গতিতে এগিয়ে গিয়েছে। পরিবর্তনশীলতার সঙ্গে পাল্লা দিয়ে শহরে ক্যাকোফোনিয়ার মাঝে মৃদু ঘণ্টায় মনে করিয়ে দিয়েছে তার উপস্থিতির কথা। কত প্রেম, অপ্রেম, দুঃখ, ভালো লাগার সাক্ষী থেকেছে ইতিহাসের স্বাক্ষর বয়ে চলা কামরাগুলো। সেই ট্রাম স্তব্ধ হল 2024-এ। বাজল বিদায় ঘণ্টা। বন্ধ হওয়ার পথে কলকাতার ঐতিহাসিক ট্রাম। কলকাতায় অন্যতম ঐতিহ্যকে ধরে রাখার লড়াই শুরু। গণ অবস্থানের ডাক কলকাতার ট্রাম প্রেমীদের। বৃহস্পতিবার শ্যামবাজারে হবে এই গণ অবস্থান। ট্রাম ডিপোর সামনে দুপুর 12টা বেজে হবে
জড়ো হবেন সকলে। অনেকের মতে শহরের একাধিক রুট রয়েছে যেখানে ট্রাম চললে গতিরুদ্ধ হয় না। তাদের বিশ্বাস বহু এখনও ট্রাম চড়তে মানুষ পছন্দ করে, তাই ট্রাম ফেরাতে এই সমস্ত দাবি নিয়ে লড়াই করবেন এবারে ট্রাম প্রেমীরা। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট আবগারি দুর্নীতি মামলায় গত জুনে অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল। তিনি তিহার জেল থেকে বার হওয়ার আগে দিল্লি হাইকোর্টে গিয়ে ইডির জামিনের রায় স্থগিতাদেশ আদায় করে নিয়েছেন। গত শুক্রবার সেই রাউস অ্যাভিনিউ কোর্টে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জামিনের নির্দেশ দিয়েছে। সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে অনুব্রত সোমবার রাতে তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন। হাতে 72 ঘণ্টার সময় পেলেও ইডি গরু পাচার মামলায় ওই তৃণমূল নেতার জেল মুক্তি ঠেকানোর চেষ্টা করেনি। ইডির এই নিষ্ক্রিয়তা নিয়ে রাজনৈতিক শিবিরে প্রশ্ন উঠেছে, এর পেছনে কি কোনো গোপন আঁতাত রয়েছে, নাকি অনুব্রতকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে? ইডির সূত্রে অবশ্য যুক্তি, জুনে কেজরিওয়ালের জামিন এবং সেপ্টেম্বরে অনুব্রত জামিনের মধ্যে একটা বড় আইনগত ফারাক হয়ে গিয়েছে। তা হল দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের মনীষ সিসোদিয়ার জামিনের নির্দেশ। সেই রায়ে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে জামিনটাই নিয়ম, জেল ব্যতিক্রম। আগে ইডির মামলায় জামিন পেতে যে কঠিন শর্ত পূরণ করতে হতো, সুপ্রিম কোর্ট সিসোদিয়াকে জামিন দিয়ে সেই শর্ত শিথিল করেছে। শীর্ষ আদালতের সেই রায়কে সামনে রেখে এখন একের পর এক ইডির মামলাকে কবিতা থেকে অনুব্রত, এনামুল হক থেকে সুকন্যা মণ্ডলেরা জামিন পেয়ে যাচ্ছেন। যে কেজরিওয়ালের জামিন দিল্লি হাইকোর্ট জুনে নাকচ করেছিল, তিনি এখন সুপ্রিম কোর্টে জামিন পেয়ে গিয়েছেন। সতর্কতা দেওয়া হয়েছিল আগে থেকে। ভারী বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে সতর্কতা ছিল বিপজ্জনক ক্লাউড টু আর্থ বজ্রপাতের। সেই বাজ পড়ে ডুয়ার্সের, নাগরাকাটা এবং বানারহাটের 2 চা বাগানে জখম হলেন মোট 9 জন। এর মধ্যে 5 জন নাগরকাটা হিলা চা বাগানের শ্রমিক। বাজ পড়ে শরীরের একাধিক অংশ তাদের পুড়ে গিয়েছে। ওদিকে বাকি 4 জন চামুচি চা বাগানের আপার ডিভিশনের স্কুল পড়ুয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিলা চা বাগানের 24 ও 25 নম্বর সেকশনে এদিন কিছু শ্রমিক কাঁচা চা পাতা তুলছিল, সেই সময় বাজ পড়ে। বাজের আঘাতে 5 জন মহিলা শ্রমিক গুরুতর জখম হন। কয়েকজনের শরীরের একাংশ পুড়ে যায়। আশেপাশে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেককে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। তিরুপতি মন্দিরের প্রসাদ বিতর্ক নিয়ে বাগেশ্বর ধামের পীঠধীশের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর প্রতিক্রিয়া এবারে সামনে এসেছে। তিনি বলেছেন, এটি দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক যে লাড্ডুর মাধ্যমে হিন্দুদের আস্থার সঙ্গে ছলনা করা হচ্ছে। যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের ফাঁসির শাস্তি দেওয়া উচিত। ভারত সরকারকে অবশ্য এর তদন্ত করতে হবে। এখন হিন্দুদের জাগতে হবে, না হলে এমন পরিস্থিতি আসতে পারে যে তাদের দেশ ছেড়ে পালাতে হবে। প্রাণীর চর্বি ও মাছের তেল দিয়ে নিজেকে রক্ষা করতে হবে। পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রী আরও বলেন, ধর্মবিরোধী শক্তির বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি। যদি আওয়াজ না তুলি তবে এমন একদিন আসবে যখন প্রত্যেকের বাড়িতে মাছ এবং তেলের পরিবেশন করা হবে এবং কেউ আর সেটা আটকাতে পারবে না। তিনি আরও বলেন, যারা তিরুপতি বালাজির প্রসাদ গ্রহণ করেছেন তাদের 9 দিন ধরে প্রায়শ্চিত্ত করে নিজেদের শুদ্ধিকরণ করতে হবে। ঘরে প্রাণীর চর্বি ও মাছের তেল পৌঁছানো থেকে রক্ষা করতে সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে। ফের বৃষ্টির দাপট শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আকাশ দিনভর মেঘলা, ঝিরে ঝিরে বৃষ্টি হয়েই চলেছে। কখনো কখনো বৃষ্টির বেগ বাড়ছে। আবারও কিছুদিন নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে বৃষ্টি চলছে। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হচ্ছে পাহাড়েও। উত্তরবঙ্গের জেলাগুলোতে চলতি সপ্তাহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার সংলগ্ন পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তারও পশ্চিম দিকে সরছে। তার শক্তি আগের চেয়ে কমেছে। নিম্নচাপ অঞ্চল সংলগ্ন ঘূর্ণাবর্তটি এখন দক্ষিণ ছত্তিশগড়ের ওপরে রয়েছে। পশ্চিমের কোঙ্কণ উপকূল থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে প্রবেশ করছে এবং তার জন্য এই আবহাওয়ার সৃষ্টি হচ্ছে। আজকের মতন সংবাদ এখানেই শেষ হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। যাবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে যান। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। ধন্যবাদ।